সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় গণপরিবহনের বেহাল দশা, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর এস এম সালেউদ্দিন, নগর পরিবহন বিশেষজ্ঞ। মাঝখানে আছেন ডক্টর এম এ মোমেন, সাবেক চেয়ারম্যান বিআরটিএ, এবং ওই প্রান্তে আছেন মোহাম্মদ ফারুক তালুকদার সোহেল, সভাপতি বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। প্রথমবারের মতো দেশের জিডিপি প্রবৃদ্ধি 7% ছাড়ালো, জানালেন পরিকল্পনা মন্ত্রী। প্রবৃদ্ধির ধারাবাহিকতা অর্থনীতির জন্য ইতিবাচক, বলছেন অর্থনীতিবিদরা। আওয়ামী লীগের কমিটির আরও 22 জনের নাম ঘোষণা, সম্পাদক মণ্ডলীতে নতুন 8 মুখ। দলীয় সভাপতির নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যা মামলায় বিএনপি নেতা কাইম সহ 7 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, 24 নভেম্বর সাক্ষ্য গ্রহণ। খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা, কাউকে ছাড় দেওয়া হবে না। রাজশাহীতে কর্মকর্তাদের প্রতি হুঁশিয়ারি খাদ্যমন্ত্রী। এবার গাজীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ। দিনাজপুরে 5 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বখাটে গ্রেপ্তার। এবং রাজধানীতে মানুষ বাড়লেও বাড়ছে না গণপরিবহন, ভোগান্তি নগরবাসী। স্বল্প সংখ্যক মানুষ পাচ্ছেন বিআরটিসি বাসের সুবিধা। সারাদিন ভাই, সারা জীবন তো আপনি গণপরিবহন করতে করতে শেষ হয়ে গেলেন, কিন্তু গণপরিবহনের যে স্ট্রাকচার সেটা আজ পর্যন্ত দাঁড়ালো না কেন? আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের যে থিমটা গণপরিবহন বা মাস ট্রানজিট, এটা এখন সবখানি খুব একটা আলোচ্য বিষয় যে আমাদের গণপরিবহনের এরকম বেহাল অবস্থা কেন। প্রথমত আমাদের তো গণপরিবহন নেই। তো আমাদের যেই পরিবহন আছে সেই পরিবহন সিস্টেমকে আপনি গণপরিবহনের ডেফিনেশনে আপনি আনতে পারবেন না। প্রথমত হইল যে গণপরিবহন হইল অ্যাফোর্ডেবল প্রাইসে বেশি সংখ্যক লোক আপনার দ্রুততম সময়ে তার গন্তব্যস্থানে পৌঁছানোর যেই আপনার ব্যবস্থাপনা, সেটা হলো গণপরিবহন। এর ভিতরে যেটা আসে সেটা হলো আপনার বাস, মেট্রো এবং আপনার এখন বিআরটি বাস র্যাপিড ট্রানজিট যেটাকে বলে আর কি। আর শহর এবং শহরের পেরিফেরিতে যেই ট্রেনের সার্ভিস আছে, বিদেশে এটা খুব আছে, ওইটাকেও আপনি গণপরিবহনের ভিতরে পড়ে। কিন্তু দূর ডিস্টেন্স ট্রেন যেটা, এটা লং ডিস্টেন্সে, এটা গণপরিবহনে পড়ে না। বর্তমানে আপনার যারা রিসার্চ করছেন, পরিবহন বিশেষজ্ঞরা যারা আছেন, তারা এখন আপনার এমন এমন শহর আছে যেখানে আপনার ক্রিস ক্রস শহরের ভিতরে নদী চলে গেছে বা সারাউন্ডিং আছে, যেমন ঢাকার আশেপাশে আছে। এই ওয়াটার পরিবহনকেও, নদী পরিবহনটাকেও কিন্তু গণপরিবহনে নিয়ে আসছে। কিন্তু সেখানে একটা আপনার আছে, তাদের একটা আপনার একটা যুক্তি তারা দাঁড় করিয়েছে যে এর সাথে আপনার এই রোড ট্রান্সপোর্টের একটা ইন্টিগ্রেশন থাকতে হবে। যদি ইন্টিগ্রেশনটা না হয়, ও যদি একা একাই চলে, তাহলে ওইটা গণপরিবহনের ভিতরে আসবে না। তো আমাদের চেষ্টা করা হয়েছে, আমাদের যেটা চেষ্টা করা হয়েছিল ভুলভাবে চেষ্টা করা হয়েছিল। আমরা চেষ্টা করি, আমরা আরেকজনকে দেখে আমরা ওই রকম করার চেষ্টা করি, এইখানে আমাদের ভুল। মানে আমরা দেখে এসে তারপরে ওটাই আমরা মনে করি যে ওখানে এত ভালো চলছে, এটা তা আমি এটা শুরু করে দিই। কিন্তু এটার জন্য যে প্রিপারেশনটা নেওয়া দরকার, যে প্রিপারেটরি ওয়ার্কগুলো দরকার, যে বেজ লাইনে যে কাজগুলো করা দরকার, সেটা আমাদের পরিবহন সিস্টেমে আমি আমাদের এখন পর্যন্ত দেখিনি। একটু ভালো খবর হলো সেটা যে আপনার 2005-2007 দিকে আপনারা জানেন যে একটা স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান তৈরি করা হয়েছিল। সেখানে গণপরিবহনের জন্য 6টা আপনার ছিল, আপনার সিস্টেম ছিল 6টা। আপনার 3টা বাস রুট, 3টা বাস বিআরটি সিস্টেম, আর হলো 3টা মেট্রো।
2009 থেকে যখন এটা কার্যকর পদক্ষেপ নেওয়া হলো এই সিস্টেমগুলোকে দাঁড়া করানোর জন্য, আজকে অলরেডি আপনার 7 বছর চলে গেছে। এটার যে অগ্রগতি, এটার আপনার ডিমান্ড বেস তো এই সকল পরিবহন সিস্টেমগুলো দাঁড়া করানো হয়। আপনি যদি দেখেন যে এইটার ডিমান্ড অনুযায়ী যে সাপ্লাইটা যে সময় মতো দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু আপনার হচ্ছে না। ফলে যখন আপনার আমরা বলছি 18তে যে আমরা মেট্রো একটা করব, তখন কিন্তু এই মেট্রোর চাহিদা আপনার কি হবে, হ্যাঁ, এটা কিভাবে নড়াচড়া করবে সেটা নিয়ে প্রশ্ন। এবং মেট্রোর চাহিদাটা তখন আপনার মানুষের ডিমান্ডকে সাপ্লাই দিতে পারবে না। অর্থাৎ সময়ের কারণে আজকে আমাদের এই দুর্গতি, এবং এটা চলছে। বাস সিস্টেমকে যদি ধরেন, আমাদের মতো এরকম মানে হ্যাফাজার্ড, ইররেগুলার এবং ইনডিসিপ্লিনড বাস সিস্টেম আমার জানা মতে পৃথিবীর কোনো দেশে নাই, এখন নাই, বর্তমানে নাই। আফ্রিকার 2-1টা দেশ আছে যেখানে মানুষের সংখ্যা অত্যন্ত কম, সেইখানে এই প্রশ্নটাও আসে না। কারণ মাস ট্রানজিট সিস্টেম আনার জন্য একটা শহরের কিন্তু একটা জনসংখ্যার একটা ব্যাপার আছে, যে 10 মিলিয়ন পিপল হলে মাস ট্রানজিটটা আসতে হবে। আমরা 10 মিলিয়ন ছাড়া অনেক মিলিয়নে চলে গেছি। কিন্তু আনফরচুনেটলি আপনার দেখেন এই বাস সিস্টেমটাও আমরা কিছুই করতে পারছি না। আজকে আপনার 200 রুটস, আপনার বাসের সংখ্যা ছিল যখন আপনার 2009-এ বাসের সংখ্যা কিন্তু ছিল ঢাকা শহরে প্রায় অ্যারাউন্ড 7000, এখন সেটা কমে এসে আপনার 4000-এ চলে আসছে। তো এই যে এটা আরো কমে যাবে, আমরা যদি এখনই এই গণপরিবহন সিস্টেমের প্রতি নজর না দেই, তাহলে কিন্তু এটা আরো কমে আসবে। হয়তো ডক্টর মোহাম্মদ, উনি যেটা বললেন যে মানুষ বাড়ছে, আমাদের মানুষ বাড়ছে, গণপরিবহন কমছে, মানে এটা কোন থিওরির মধ্যে পড়ে? আমি আমার সালাউদ্দিন সাহেবকে আগে ধন্যবাদ দিই, কারণ উনি একবারে মূল জায়গাটা হাত দিয়েছেন যে আমরা আসলে গণপরিবহন শুরুই করিনি। আমি একটু যদি পেছন দিকে তাকাই, 1946 সালে আমেরিকাতে গণপরিবহন যা ছিল, পরবর্তী সময় তা ক্রমান্বয়ে কমতে থাকে। কমতে কমতে 2013-তে গিয়ে ওই 46-এর যে বেঞ্চমার্ক, সেটাকে আবার ডিঙিয়ে আসছে। তার মানে একটা ট্রেন্ড দাঁড়াচ্ছে যে আমাদের গণপরিবহনের দিকে আবার ফিরতে হবে। আমেরিকাতে হওয়ার কারণ, ধনী দেশ, গাড়ি পেতে, ব্যক্তিগত গাড়ি পেতে সমস্যা নাই, রাস্তাঘাট প্রচুর। কাজেই আমেরিকাতে যখন এটা কমে আসে, এতে আমাদের আমেরিকার জন্য খুব একটা ক্ষতি হয় না। কিন্তু আমাদের যখন কমে আসে, এটি আমাদের জন্য বিশাল ক্ষতির ব্যাপার। এখন তারপরে যদি আমরা বলি যে রাস্তাঘাটে তো গাড়ি ঘোড়ার তো কমতি নাই, আমাদের ঢাকা শহরে প্রতি হাজারে গাড়ির সংখ্যা বোধহয় 30 বা 32টা হবে। আপনি যদি নরওয়ে, সুইডেনে দেখেন, প্রতি 1000 জনগণের জন্য গাড়ির সংখ্যা 600-র মতো। আমরা কি গাড়ি বেশি না কম? আমাদের তো গাড়ি যা হওয়ার কথা ছিল তার চেয়ে অনেক কম গাড়ি। অনেক কম গাড়ির পরে ঢাকা শহর আমাদের চলাচলের অযোগ্য, মানে মাঝখানে এমন সব ডেডলক হয়, সেই ডেডলক কাটিয়ে ওঠা সম্ভব হয় না। তাহলে আমাদের এখন কি করা দরকার? এবং আমাদের মাঝামাঝি কোনো উপায় নেই, আমাদেরকে শেষ পর্যন্ত ফিরে যেতে হবে। আপনি যে বেহাল দশা করে বলেছেন, এই বেহাল দশা থেকে উত্তরণ ঘটাতেই হবে, এবং গণপরিবহন ছাড়া মাঝামাঝি কোনো পথ নেই। আমি আরেকটি অনুষ্ঠানে আমি এই অনুষ্ঠানে বলেছিলাম যে 11,200 মানুষকে যদি পরিবহন করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমার যদি আমি ট্যাক্সি নিয়ে, আমি যদি কার নিয়ে চলি, আমার কার লাগবে 8000 কার। আপনি 8000 কারকে গাড়িতে রাস্তায় মানে প্লেস করে দেখেন কতটুকু জায়গা লাগে। আর আমি যদি ডাবল ডেক বাস নেই, তাহলে আমার লাগবে 85টা। যদি সিঙ্গেল ডেক বাস নেই, তাহলে লাগবে 130টা। আর যদি আমি ট্রেন নিই, তাহলে লাগবে আমার 10টা, 11টা। আমি কি চাই? আমি কি 11টা ট্রেন চাই, না 8000 গাড়ি চাই? আমাদের পরিবহন ব্যবস্থার এবং পরিবহন যে ফিলসফি, এর মধ্যে একটা ভুল জিনিস কাজ করে সবসময়। আমাদের কিন্তু লক্ষ্য হওয়া উচিত মানুষ পরিবহন, কিন্তু আমরা কিন্তু পরিবহন করি গাড়ি পরিবহন। যে আমরা রাস্তা করি, ফ্লাইওভার করি, কি জন্য? গাড়িগুলি যাতে অনেক বেশি করে গাড়ি যাতে পরিবহন করা যায়, মানুষ আমাদের লক্ষ্য না। তাই কাজে আমাদের ফিলোসফিক্যাল একটি বড় ভ্রান্তি এই জায়গাটা রয়ে গেছে। আমি দীর্ঘদিন সরকারে কাজ করেছি, কাজী এই ব্যর্থতার দায় আমি নিজে নিতে তৈরি আছি, এবং নিশ্চয়ই আমরা ব্যর্থ, কিন্তু সার্বিকভাবে আমরা এই কাজগুলি করে উঠতে পারিনি। এখন একমাত্র উপায়, আমাদেরকে আবার গণপরিবহনে ফিরতে হবে, এবং ফিরে এখন আমাদের ঢাকা শহরের কতগুলি জিনিস আমাদের একটু অ্যাপ্রিসিয়েট করা দরকার। আমাদের এখন লোক সংখ্যা যদি আমি ধরে নেই যে 15 মিলিয়ন, 1.5 কোটি, 30 সাল আসতে আসতে এটা 3.5 কোটি হবে। তো 3.5 কোটি হলে আমার ঢাকা শহর কতটুকু বাড়বে? এসটিপিতে যে বৃদ্ধিটুকু, স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানে যে বৃদ্ধিটুকু দেখানো হয়েছে, আমার তারপরেও আমার চলে যেতে হবে। কিন্তু ঢাকা শহরে আপনি বলুন, আমাদের কোন প্রধান রাস্তাটি আর বড় করা সম্ভব?
এবং সেই বড় করার জন্য আমি এই কথাটি বলেছিলাম যে সেরকম শক্তিশালী মেয়রকে আমরা কখনো পাবো যিনি ঢাকা শহরটাকে ভেঙে চুরমার করে নতুন করে আবার গঠন করবেন। সেখানে আবার আরেক ধরনের রাজনৈতিক অর্থনীতি কাজ করে, যে জন্য এটা হয়তো সম্ভব হয়ে উঠবে না। তো কাজেই ঢাকা শহরকে যদি আমরা আরো বিকেন্দ্রীকরণ করতে না পারি, এখন যে অবস্থা চলছে এই ডেডলক চলতেই থাকবে এবং সামনে আমাদের জন্য খুব ভালো সময় আছে বলে মনে করি না। আমরা যদিও এখন মেট্রোর কথা বলছি, আমরা যদিও কিন্তু সবই কিন্তু আমাদের এই জায়গার কেন্দ্র, এর মধ্যে মানে এর বাইরে কোনো জিনিস নিয়ে চিন্তা নাই না। এবং আমি আরো একটা কথা বলি, আমরা যখন বড় প্রজেক্ট হাতে নিই, মেগা প্রজেক্টের পেছনে প্রধান শক্তি হচ্ছে কিকব্যাক। আমরা কে লাভবান হব, কতটুকু লাভবান হব, এখানে জনগণ লাভবান হবে কিনা সেটি অনেক পরের ব্যাপার। মানে আমার লাভ যদি নিশ্চিত থাকে, তারপর জনগণ যদি লাভবান হয়, ক্ষতি নেই। আমরা এখন যে কাজে যাব, এই কাজটাই আমার এই প্রজেক্ট পিরিয়ড শেষ হতে হতে লোক সংখ্যা যেখানে পৌঁছবে, সেখানে তখন আমার এই মেট্রো বলি আর যাই বলি সবটাই রিডান্ডেন্ট হবে। আর মেট্রো প্রসঙ্গে আমি মেট্রোর কখনোই বিরোধিতা করি না, মেট্রোর অবশ্যই পক্ষে, কিন্তু এটাও আমার দেখা দরকার যে আমার এই মেট্রো যখন নিয়ে আসবো, এটা আমি অ্যাফোর্ডেবল হবে কিনা, আমার জনগণ মেট্রোর টিকিট কিনে যেতে পারবে কিনা। ব্যাংকক মেট্রো করে প্রায় 8-9 বছর ক্রমাগত লস দিয়ে গেছে, এখন মোটামুটি একটা পর্যায়ে আসছে যে ব্যাংককের মেট্রো এখন ফিনান্সিয়ালি ভায়াবল, কিন্তু আমরা সেটা কতটুকু করতে পারবো সেটি আমাদের চিন্তা রাখতে হবে। বাস ট্রাক, তো এখন আমাকে বলেন যে বাস ছিল 7,000 কমতে কমতে 4,000 হয়ে গেছে। প্রত্যেকটা আপনার ঢাকা মহানগরীতে যে জায়গাগুলোতে রুট দিয়ে গাড়িগুলো চলে, প্রত্যেকটা গাড়ির চেহারা দেখলেই বোঝা যায় এদের একটাই প্রতিযোগিতা, সেটা হচ্ছে একজন একজনকে ধাক্কা দেওয়া। এবং একজন কেউ যাত্রী উঠছে, ওকে একটা ধাক্কা দিলেও যাত্রীটা পড়ে গেছে রাস্তার সামনে। মানে এটা আপনি ড্রাইভারের দোষ দেন, যারই দোষ দেন না কেন, এটা বাস্তব সত্য কথা যে যারা যে গাড়িগুলো চলছে সেই গাড়িগুলোর ফিটনেস নিয়ে কথা উঠতে পারে, যে গাড়ি চালাচ্ছেন তার ফিটনেস নিয়ে কথা উঠতে পারে, আমাদের ট্রাফিক ব্যবস্থার যে সিস্টেম সেটা নিয়ে কথা উঠতে পারে। সবচেয়ে বড় সিস্টেম কোনটাই আপনি সবচেয়ে বেশি মনে করছেন নেগেটিভ? আপনি যদি আমাকে ফার্স্ট অফ অল জিজ্ঞেস করেন যে গাড়ির বহিরাবরণটা কেন খারাপ, এটার উত্তরটা যদি আমাকে দিতে হয়, তাহলে এটার পেছনে আমি দুটো রিজনকে বড়ভাবে দেখব। একটা হলো যে আমাদের যে ঢাকা শহরের যে পরিবহন ব্যবস্থা, যেটাই ভাঙ্গাচুরা বলেন, যেটাই আমাদের গণপরিবহন যা আছে আমাদের এখানে অলমোস্ট 200 রুটস। এখন সেই রুটগুলো আসলে কতটুকু ধারণ ক্ষমতা রাখে, তার কোন জায়গাটিতে সে দাঁড়াবে, কোত্থেকে সে প্যাসেঞ্জারটি তুলবে, আসলে আশ্চর্য হবেন, এটাও আজ পর্যন্ত স্পেসিফাই হয়নি। যার যেখানে খুশি সে সেখানে দাঁড়াচ্ছে, যে দাঁড়াচ্ছে তার পেছনে আরেকজন এসে তাকে এসে গুঁতো মারছে, তাকে রাস্তা বাঁকা করে দাঁড়াচ্ছে। এখন এই বিধিবিধানকে আমরা যতক্ষণ পর্যন্ত একটা সুস্থ অবস্থার মধ্যে না আনতে পারবো, ততদিন পর্যন্ত এরকম ইচ্ছে করে আঁচড় লাগানো এটা বন্ধ হবে না। এখন আমি যদি প্রতিদিনই ইচ্ছে করে আঁচড় লাগাই, তাহলে তো একটা গাড়ির বহিরাবরণকে নষ্ট করতে তো খুব বেশি সময় লাগার কথা না। এক। 2 নম্বর হলো যে যারা গাড়িগুলো চালাচ্ছেন, আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন, এক একজনের বয়স দেখবেন 14, 15, 16, 18 এই জাতীয় ছেলেপেলে, এবং এদের বিশ্বের মধ্যে এবং এদের অধিকাংশেরই কোনো ড্রাইভিং লাইসেন্স নেই, বা যাদের লাইসেন্স আছে, আমি যে কথাটি এর আগেও বলেছি যে লাইসেন্স দেওয়ার যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটির দিকে যদি আপনি তাকান, সেই প্রক্রিয়াটির মাধ্যমে এটা আপনি আমি কেউ নিশ্চিত হতে পারছি না যে আমরা একটি মানসম্পন্ন ড্রাইভারকে পাচ্ছি। এখন এই অবস্থার মাঝে যদি আপনি মনে করেন যে আপনি একটি সুস্থ সুন্দর নগরী পাবেন, যেখানে গাড়িগুলো সব চকচকে তকতকে থাকবে, তাতে কোনো আঁচড় থাকবে না এবং খুব সুন্দর নিয়ম মেনে চলবে, আমার মনে খুব বেশি আমাদের চাওয়া হয়ে যায়। আগে ওই জায়গাগুলোকে আমি একটা কথা বারবার বলেছি যে নাই মামার চেয়ে কানা মামা ভালো। আমরা দেরি করে ফেলেছি, স্বাধীনতা পরবর্তী 45 বছর আমাদের জীবন থেকে চলে গেছে, এটা যেমন একটা বাস্তবতা। আবার এই বাস্তবতাকে আমাদের মাথায় রাখতে হবে, হতাশ হলে চলবে না, আমাদেরকে শুরু করতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে এই শহরকে একটা সুন্দর শহর হিসেবে পেতে চাই, তাহলে আমরা যাই ভুল করেছি না কেন, আমরা ইমিডিয়েটলি এই জিনিসগুলোকে স্বীকার করতে হবে যে আসলে দিজ আর দ্য রুট কজেস, এগুলো হচ্ছে আমাদের মূল সমস্যা, এবং এই সমস্যাটাকে সমাধান করবার জন্য আমাদেরকে দ্রুত নেমে পড়তে হবে। তাহলেই হয়তো একটা সার্টেন টাইম পর আমরা একটা ঢাকা শহরে একটা পরিচ্ছন্ন ট্রান্সপোর্ট সিস্টেমকে আমরা পেতে পারবো। যেমন বলা হচ্ছে যে বাসগুলো কমে যাওয়ার পিছনে একটা মালিক সমিতির পক্ষ থেকে সবসময় বলা হচ্ছে যে লোক বেড়ে গেছে, এটা ঠিক, যাত্রী অনেক বেড়েছে, কিন্তু আমাদের ট্রিপ তো কমে গেছে। হ্যাঁ, যে গাড়ি তো চলে না রাস্তায়, তাহলে এই সিস্টেম এরিয়াটা কোন যায়? উনি বললেন যে গণপরিবহন বলে যে সিস্টেম, যে স্ট্রাকচারে গণপরিবহনের কথা বলে, সেটা আমাদের এখানে নাই। একটা বাসের মালিক 14 জন আছে, 20 জন আছে, 5 জন আছে, এই ধরনের সিস্টেম এখানে গড়ে উঠেছে।
কিন্তু সবচেয়ে বড় যে প্রবলেমটা হচ্ছে যাত্রী বেড়ে যাচ্ছে, আপনি বলছেন যে আপনার ট্রিপ বাড়ছে না, তাতে আমি লোকসানের মুখে পড়ছি। আমি লোকসান হওয়ার পেছনে অনেকগুলো কারণ। এক নম্বর কারণ হলো যে কোনো প্রজেক্টেরই একটা আপনার ভাইবেল হওয়ার জন্য কিছু পূর্ব শর্ত আছে। এখন একটা ট্রান্সপোর্ট কোম্পানিকে যদি চালাতে হয় তাহলে কিন্তু আপনাকে একটা জিনিসকে বুঝতে হবে যে তার প্রতিদিন কিছু অপারেটিভ কস্ট আছে। আপনি গাড়িতে যাত্রী হোক না হোক সে কিন্তু আপনার সে খরচটা থেকে দিতেই হবে। অ্যান্ড স্পেশালি বাসের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি যখন তার ভাড়াটা নির্ধারণ করছেন তখন সেখানে আপনি একটি গাড়ি কত ট্রিপ করতে পারবে তার একটা প্রাক্কলন করছেন। সেই প্রাক্কলন করে তার ভাড়াটা নির্ধারণ করছে। প্রাক্কলনের সময় কিন্তু আপনি যানজটকে বিবেচনায় নিচ্ছেন না। সেই সময় আপনি ধরে নিচ্ছেন যে একটি গাড়ি সারাদিনে এতগুলো রাউন্ড ট্রিপ করতে পারবে। এখন বাস্তবতাটা হলো যে সেই গাড়িটি তার হাফ ট্রিপও করতে পারছে না। যখন সে হাফ ট্রিপ করতে পারছে না তখন তার কি হচ্ছে সমস্যাটা? একদিকে তো তার আয় নিম্নমুখী, আর একদিকে তার খরচ ঊর্ধ্বমুখী। কিভাবে খরচ ঊর্ধ্বমুখী? তার ইঞ্জিন চলছে, ইট মিনস দ্য ফুয়েল ইজ বার্নিং। তার ইঞ্জিন মুভ করছে, তার মানে হচ্ছে ইঞ্জিনের লাইফ ডেপ্রিসিয়েশন ইজ এভরিডে, ইন এভরি মোমেন্ট ইটস ইনক্রিজিং। এখন এই একটা অবস্থার মাঝে আমি যে এর আগে যে উত্তরটি দিলাম যে আমাদের ড্রাইভারদের যে দৈন্যদশা, নিজেদের মধ্যে যে একটা আপনার যেটাকে বলে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার কারণে প্রতি মুহূর্তে গাড়িগুলোকে ভেঙে ফেলা, লাগিয়ে দিয়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হওয়া, এই সব কিছু মিলিয়ে একটি মালিক তার ঘরে যে পরিমাণ আয় নিয়ে আসে এর পাশাপাশি যে পরিমাণ ব্যয় দাঁড়ায়, এই আয় এবং ব্যয়ের যে আপনার পার্থক্য এটা হচ্ছে নেগেটিভ। যে কারণে আলটিমেটলি সে সাস্টেইন করতে পারছে না, সে ব্যাংকে টাকা দিতে পারছে না, এক সময় সে ব্যাংক্রাফট হয়ে চলে যাচ্ছে। আমি এটা আগেও বলেছি যে একটি সেক্টর কি আসলে ভালো আছে কিনা, সেই সেক্টরে যারা ইনভেস্ট করেছেন, বিনিয়োগকারী আছেন, তারা ভালো আছেন কিনা, এটা বুঝবার জন্য খুব সহজ একটি প্যারামিটার হলো সেই সেক্টরে ওই একই ব্যক্তি বা একই প্রতিষ্ঠান সেখানে রিপিটেডলি ইনভেস্ট করছে কিনা। যদি ইনভেস্ট করে তাহলে অবশ্যই হি ইজ ইন এ কমফোর্টেবল সিচুয়েশন, দ্যাট ইজ ওয়াই হি ইজ ইনভেস্টিং মোর অ্যান্ড মোর। খুব সিম্পল। আপনি যদি গত 10 বছরের ঢাকার আরবান ট্রান্সপোর্টে, শহরের মধ্যে যে ট্রান্সপোর্টগুলো চলে, এর যদি আপনি ইতিহাস দেখেন, আপনাকে আমি একটি বাস মালিক বা একটা কোম্পানিকে দেখাতে পারবে না যে নাকি সেকেন্ড টাইম এই সেক্টরে ইনভেস্ট করেছে। আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন এখন, আপনি ইতিহাস দেখেন, তাদের কেউ 5 বছর আগে ছিল না। 5 বছর আগে যারা ছিল তারা অলরেডি দেউলিয়া হয়ে চলে গেছে। 10 বছর আগে যারা ছিল তারা হয়তো মারাই গেছে। এমন একটা সিচুয়েশন। সুতরাং আমি বলবো যে আজকে যেটা সালাউদ্দিন ভাই বললো যে 7,000 থেকে কমে এটা 4,000 এসছে, আমি মনে করি সামনে আরো কমবে। এটা কোনোভাবেই বারবার মতো কোনো কারণ নেই। কারণ বারবার জন্য যে অবস্থাগুলো আমাদেরকে, পরিবেশটা আমাদের দরকার, কারণ সেই অবস্থাটা কোনোভাবে আমরা নিশ্চিত করতে পারছি না। সেই কারণে দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সামাদ বলছিলাম, ইন্দিরা রোড, ঢাকা থেকে। জি, আমার একটা প্রশ্ন হলো, এই ঢাকা শহরে বিশেষ করে অফিস টাইমে যারা আমরা দূরে অফিস করি আর কি, তো এই যখন অফিস টাইমে বিশেষ করে আপনার বাসগুলো কিছু কিছু ম্যাক্সিমাম বাস আর কি, এরা ডাইরেক্ট বলে এবং গেট লক বলে যাত্রী উঠে এরা ভাড়া অনেক বেশি নেয়, অনেক গুণ বেশি নেয়, মানে 10 টাকার ভাড়া 15 টাকা বা 20 টাকা এরকম নেয়। আবার একই গাড়ি যখন যাত্রী কম থাকে অফ টাইমে, তখন এরা করে কি স্টপেজ ছাড়াও যে কোনো জায়গা থেকে এরা লোক উঠায়, যাত্রী উঠায়। এটা আপনারা কি কোনো প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করবেন নাকি এভাবেই চলতে থাকবে, এটাই আমার প্রশ্ন। ওকে, উনি যে দুইটা জিনিস ওখানে আসছে, ওই যে পরিবহনের যে বিষয়টা আসছে, যে যখন বেশি রাশ থাকছে তখন বাসের ইয়ারা, এটা তো বাসের যারা ওখানে কর্মচারী থাকে তারা এই কাজটা করে, ওটাই নিয়ে তারপর দেখা গেল যে বেশি ভাড়া নিয়ে নিচ্ছে, কিছু করার নাই, ওই সময় সে যাওয়া দরকার দিয়ে দিচ্ছে। আবার যখন বাস খালি আসছে তখন সে রাস্তায় থামতে যাচ্ছে। উনি বললেন একটা কথা যে কোন জায়গায় থামবে এটি তো আমরা জানি না, থামার জায়গাটা কোথায় এখন পর্যন্ত এটা নির্ধারণই হয়নি, থামার জায়গাটা কোথায়। এটা যে বাস স্টপে আমি দেখি মাঝে মাঝে আছে, একটা জায়গায় একটা পুলিশ এরিয়া দেওয়া আছে বাস স্টপেজ, কিন্তু ওখানে বাস থামে না। কিন্তু মজার ব্যাপার, বাস থামে সেই জায়গায় যেখানে আপনার যানজট তৈরি হয়। হ্যাঁ, আমাদের সামাদ সাহেব যে কথাটা বলছেন, এইটা হলো আমাদের, আমি বলবো যে সোজা বাংলা, এটা আমাদের দুর্ভাগ্যটা এই জন্য যে যেই বাসে আপনার বাসওয়ালা যে এখনো চালু আছে, বাস চালাচ্ছেন, তিনি জানেন যে তার চাহিদা আছে,
কারণ বাস নাই। আর যারা যাত্রী, বাস যাত্রী, তারা ওই বাস তারা অ্যাভেল করবেই। এই যে দুইজনের ভিতরে যে একটা সখ্য গড়ে ওঠে, একজন হলো একটা নেগেটিভ আর একটা পজিটিভ, এই সখ্যটাই কিন্তু আপনার ওই বাসওয়ালাকে করে, মানে কি বলে এটাকে অ্যাপ্রিসিয়েট করে যে তুমি যা ভাড়া দাও সে ভাড়া দিয়ে যাবেই। আর যেই ভদ্রলোক আপনার যেতেই যাকে হচ্ছে তাকে তার পকেট থেকে বেশি ভাড়া দিয়ে দুঃখের ভরাক্রান্ত হৃদয়ে তাকে যেতে হচ্ছে। এগুলো আমাদের মিসম্যানেজমেন্টের কারণ। আর এটা আপনার যুগ যুগ ধরে বিভিন্ন শহরগুলো যাগুলো ডেভেলপ করেছে, আমি বিভিন্ন শহরের আমার একটা আছে হবি, আমি তাদের ইতিহাসগুলো দেখি যে হাউ দে হ্যাভ ডেভেলপড। এই ধরনের কাহিনী ওই সকল শহরও একসময় আসছে। এটা আমি সাংহাইতে দেখেছি, বগোটাতে দেখেছি, কুরিটিবাতে দেখেছি। আপনার আসার পথে সে যখন খালি আসে তাকে তো ওই যে একটাই কথা যে তাকে তো তার ওই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তার অপারেশনাল কষ্ট তো তাকে উঠাতে হবে, তখন সে আর কাউকে মানে না। এই জিনিসটা দেখভাল করার যাদের দায়িত্ব তাদেরকেও কিন্তু আপনার একেবারে দোষারোপ করলে হবে না। তার কারণ ওই যে একটা কথা আসলো যে বাস যে কোথায় থামবে সেইটাই তো নির্দিষ্ট হয়নি এখন পর্যন্ত, স্টেশন করা হয়নি। আমার মনে আছে আমি যখন ডিটিসিতে ছিলাম আমি একটা বেশ স্ট্রং একটা কমিটি করেছিলাম, যেই কমিটিতে আপনার পলিটিক্যাল থেকে শুরু করে আপনার প্রফেশনালসরাও ছিল, যে আপনারা বাস স্টপেজগুলো নির্ধারণ করেন কোথায় কোথায় বাস স্টপেজ। আমরা 350 বাস স্টপেজ নির্ধারণ করে দিয়েছিলাম সিটি কর্পোরেশনকে। তারপরে আমি আর জানি না, নির্ধারণ করে বলছিলাম যে এই স্টপেজগুলো করে হোক, এবং সেখানে আমরা ওই করে দিয়েছিলাম কি বলে এটাকে আপনার মানে কিরকম স্টপেজগুলো হবে, কিন্তু এগুলো হয়নি। আমি বলবো যে আমাদের কথার উন্নতি হয়েছে। আপনাদের এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে কিন্তু আমরা যারা আসি আমাদের কথার উন্নতি হয়েছে, ইন দ্য সেন্স আমরা এখন বাস্তবতার নিরিখে অন দ্য বেসিস অফ ডেটা আমরা কথা বলি, কিন্তু এই ডেটাগুলোর প্রতিফলন কিন্তু আমরা দেখছি না। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, এসটিপি করা হয়েছিল 2020-কে টার্গেট করে, যে 20 বছরে আমরা 2020-তে আমরা এই এসটিপির যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোকে আমরা শেষ করতে পারবো। এর মাঝে আপনার হঠাৎ করে জায়গা থেকে একটা প্রপোজাল আসলো ডাটস, যে ঢাকা আরবান ট্রান্সপোর্ট স্টাডি। তারা বললো যে না, এসটিপি ঠিক আছে, ওইটাকে আরেকটু ঘষে মেজে 2025 সাল আমরা আরো 5 বছর সময় নিয়ে আমরা করব। সেইটার কোনো কাজই শেষ না হতে আবার একটা শুরু হয়ে গেল কি আরএসটিপি, রিভাইজ এসটিপি। এই রিভাইজ এসটিপি হলো 2035-এ। আমি এর একটারও বিপক্ষ নেই, ঠিক আছে, স্টাডি করছেন আপনারা, এটাকে বাস্তবায়ন হবে। কিন্তু এই যে মেগা প্রজেক্টগুলো যেগুলো আপনার এই ধরনের স্টাডিগুলোতে আসে, এই মেগা প্রজেক্টগুলো হতে হতে কিন্তু আপনার ইটস এ ম্যাটার অফ 20 ইয়ার্স টাইম, 15 to 20 ইয়ার্স টাইম। এর মাঝে আমাদের কি করতে হবে? একটা কথা এর ভিতরে চলে আসছে যে একজন শক্তিশালী মেয়র, এটা সত্য যে পৃথিবীর ম্যাক্সিমাম দেশেই কিন্তু আপনার সিটি ট্রান্সপোর্টটা কিন্তু আপনার মেয়রদের অধীনেই থাকে। মেয়ররা এগুলাকে নিয়ন্ত্রণ করে, এগুলাকে প্ল্যান করে, কারণ দে আর দ্য ফাদার অফ দ্য সিটি, এটা বলা হয় তাদেরকে। আমি এখন বর্তমানে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় আনিসুল হক সাহেব, ওনার সাথে এই বাস রুট রেশনালাইজেশন নিয়ে আমরা কাজ করছি। আমি বিভিন্ন অপারেটরদের সাথে আলাপ করছি, তাদের থেকে যেই ইগুলো আসছে তারা নিজেরাও কিন্তু বুঝতেছে যে ইয়েস উই আর ইন দ্য প্রবলেম। কিন্তু মেয়র যখন বলছেন যে আমি এইটা করতে চাই, এটা করতে চাই, ওটা করতে চাই, কিন্তু যখনই ওইটা আপনার কাগজে কলমে চলে আসে হি ইজ পাওয়ারলেস, উনি কিন্তু এটা করতে পারছে না। তাহলে আমি এখন মনে করি যে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে বাস্তবায়ন যদি আপনার সিটি কর্পোরেশনকে দিয়ে করতে হয়, ইমিডিয়েটলি আপনার এই ধরনের কিছু আইন কানুন বিধি মালা ইমিডিয়েটলি আমাদের আনতে হবে। আমাদের কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন আমরা আপনার এই টোটাল সিস্টেমটাকে বদল করে আমরা মাস ট্রানজিট সিস্টেম নিয়ে আসবো, ইটস নট পসিবল। এটাকে এখন আনতে হবে, একটা প্রবলেম ধরবেন সেটাকে শেষ করতে হবে। যেমন রাস্তার উপরে আপনার দ্যার ইজ নো ফুটপাথ নাও ইন ঢাকা সিটি, অল ফুটপাথস আর আপনার কি বলে এটাকে আপনার এঙ্গেজ অকুপাইড এঙ্গেজড বাই আপনার কি বলে এটাকে ব্যবসায়ীদের দ্বারা। আমরা একটা সিদ্ধান্ত নিই না কেন, যে মিনিস্ট্রিটা কাজ করে যে আগামী 1 মাস 2 মাসের ভিতরে আমরা ফুটপাথগুলো ক্লিয়ার করে ফেলবো।
রাস্তার উপরে যে আপনার পারপেন্ডিকুলার 90 ডিগ্রিতে যে গাড়িগুলো থামিয়ে রাখে, এর পরের মাসে আমরা এই গাড়িগুলোকে আমরা এখান থেকে উচ্ছেদ করব। প্রশ্ন আসে যে আপনি উচ্ছেদ করবেন, ক্লিয়ার করবেন, তাদেরকে কি কোথায় ফেলবেন? আপনার প্যারালালি সেই ম্যানেজমেন্টও আসুক। আমাদের অনেক জায়গা আছে যেখানে নাকি আপনার পৃথিবীর আপনার যে কোনো সিটিতে যাবেন, আপনি যেই জিজ্ঞাসা করেন, আমরা জিজ্ঞাসা করেছি যে ভাই অল্প দামে স্বল্প দামে কোথায় এরকম মার্কেট আছে। আমাদের ঢাকাতে কিন্তু সেগুলো নাই। এই ধরনের মার্কেটের আপনার প্লেস খুঁজে বাইর করেন, তাদেরকে সেইখানে আপনার নিয়ে যান এবং ফুটপাথগুলা খালি করে দেন। এই আপনার পারপেন্ডিকুলার টু দ্য স্ট্রিট যে গাড়িগুলা এগুলার করে দেন। আমি আপনাকে বলে দিচ্ছি যে গাড়ির গতিবেগ আপনার এখন যেটা 5 থেকে 7 কিলোমিটার ঢাকা শহরে, এখন সেটা বোধহয় আরো কমে গেছে। এইটা আপনার মিনিমাম 15 থেকে 20 কিলোমিটার আপনি নিতে পারবেন। একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মুশাররফ বলছি মিরপুর থেকে। জি, আমি এখানে দেখতে পাচ্ছি বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাহেব আছেন, আমি ওনার নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। জি, ফারুক সাহেব। ঢাকা শহরে যে বাসগুলি চলে, এর যে ড্রাইভাররা যারা আছে, এরা কি আদতেই ড্রাইভার? ওনারা কি কোনোদিন চেক করে দেখেছেন যে এদের ড্রাইভিং লাইসেন্সটা আসলেই ড্রাইভিং লাইসেন্স কিনা, নাকি সে জাস্ট একটা কাগজের প্লাস্টিকের কাগজের টুকরা? যারা যেভাবে গাড়ি চালায়, এটা কি গাড়ি চালানো কি বলে কিনা? জি, আপনি যে কথাটা বলেছেন উনি কিন্তু দিয়েছেন, তারা কি দেখেছেন যে ওই দেশে গাড়িগুলি কিভাবে চলে আর তাদের গাড়িগুলি এই শহরে কিভাবে চলে? রাস্তার মধ্যে গাড়ি কোনাকুনি করে রেখে দেয় প্যাসেঞ্জার ওঠানোর জন্য, নামানোর জন্য। পিছনে গাড়িটা তাকে ক্রস করে যেতে না পারে। মিরপুর 12 নম্বর থেকে 10 নম্বর ক্রস করে গাজীপাড়া শেওড়াপাড়া যেতে লাগে 1.5 ঘন্টা। আল্লাহর দুনিয়াতে কোথাও লাগে না এই জিনিস। সম্ভব। আপনি যেটা বলেছেন উনি কিন্তু এটা স্বীকার করে, প্রথমে আপনি হয়তো এই আলোচনার মাঝখানে ছিলেন না। সমস্যা হচ্ছে উনি কিন্তু বলেছেন যে গাড়িগুলো ধাক্কা লাগার পিছনে মানে অনেকগুলো কারণ আছে এবং ড্রাইভিং লাইসেন্স গুলো কাকে দিয়েছে সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। আমি আবার বলি, ড্রাইভার এবং পুলিশের সাথে যে মামলা সম্পর্ক, এই সম্পর্ক যতদিন বিচ্ছেদ না ঘটবে রাস্তার অবস্থা কোনোদিন ভালো হবে না। ঠিক আছে, আপনি ঠিক আছে আপনার ধন্যবাদ। আচ্ছা, যেটা উনি বলছিলেন সারুদ্দিন ভাই, উনি যে প্রশ্নটা করেছেন উনি কিন্তু ওনার নিজে থেকেই স্বীকার করে উনি বলেছেন যে যারা গাড়ি চালাচ্ছে তারা কারা, এরা 16 থেকে 20 বছর বয়সের, তাদের লাইসেন্সটা ঠিক মতো আছে কিনা, অথবা বিআরটিএ যাদেরকে লাইসেন্স দেয় ঠিক প্রসেসের লাইসেন্স গুলো পায় কিনা, এর যোগ্যতা রাখে কিনা, সেটা নিয়ে উনি প্রশ্ন তুলেছেন। উনি গাড়ির মানে বাস ট্রাক মালিক সমিতির প্রেসিডেন্ট হিসেবে উনি নিজেই প্রশ্ন তুলেছেন এই কথাগুলো। উনি যেটা বললেন উনি কিন্তু নিজে আগে থেকে স্বীকার করে নিয়ে বলেছেন যে আমাদের হলো এই সার্বিক অবস্থা, এই অবস্থার প্রেক্ষাপটেই কিন্তু আমরা গাড়ি চালাচ্ছি এবং আমরা ধরে নিচ্ছি যে গাড়িগুলো ধাক্কাবে না। না, ঠিক আছে, আপনার ধরেন আমাদের তো আপনার বিআরটিএ, আমাদের ডক্টর মমিন একসময় বিআরটিএ এর চেয়ারম্যান ছিলেন, হি উইল বিয়ার মি আউট, যে বিআরটিএ এর ইয়েতেই আছে যে আমাদের আপনার লাইসেন্সবিহীন, প্রকৃত লাইসেন্সবিহীন ড্রাইভারের সংখ্যা ইট ইজ মোর দেন 80%। তো এই যে এই বিরাট একটা সংখ্যা যাদের লাইসেন্স নাই, আর যাদের কথা আমাদের মোশাররফ সাহেব বললেন, এরা তো আপনার লাইসেন্স তো দূরের কথা, এদের তো বয়সই হয়নি গাড়ি চালানোর জন্য। তাহলে চলে আসবে, বয়স হয়নি, কোনো কিছু লাইসেন্স পেয়েছে, রাস্তায় গাড়ি চলছে, ট্রাফিক দাঁড়ায় আছে, কেউ কাউকে ধরছে না। তুমি যেটা বললেন এখানে আমি মনে করি যে এখানে তো আমাদের ম্যানেজমেন্টের প্রবলেম। আচ্ছা, ঠিক আছে ম্যানেজমেন্ট প্রবলেম। ডক্টর মোমেন, আপনি আমাকে বলেন, মানে হিসাবে যেরকম আছে যে প্রায় 15 লাখ লাইসেন্স আছে এরকম, যার কোনো হদিশ খুঁজে পাওয়া যায় না, এরা কারা, কিভাবে কি ইয়ে হয়েছে, 35 লাখ এর মধ্যে 15 লাখের কোনো হিসাব নেই। আমি আমার সময়ের একটা ছোট্ট এক্সপিরিয়েন্স বলি। একজন খুব বড় নেতা ট্রান্সপোর্ট সেক্টরের, তিনি 28,000 তালিকা নিয়ে আসলেন, এদেরকে সবাইকে লাইসেন্স দিতে হবে। উনি অত্যন্ত ক্ষমতাশালী নেতা এবং আমি প্রতিহত করতে পেরেছি, কিন্তু অন্য আরেকজন চেয়ারম্যান প্রতিহত করতে পারবেন কিনা বা পারেননি, তাহলে এখান থেকে খুব স্পষ্ট তাহলে ড্রাইভার কারা। এরকম বিভিন্ন সময়ে এভাবেই লাইসেন্স ইস্যু করা হয়েছে। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার, একটা তো ধরেন বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স ইস্যু করলো, সেই লাইসেন্স অযোগ্য লোক পেল, আর আরেকটা বড় অংশ আপনি এখন পাবেন যাদের লাইসেন্স শুধু, এখন কিন্তু আপনার নীলক্ষেতে যান, যেখানেই যান একটা লাইসেন্স বানানো সবচেয়ে সহজ কাজ, লাইসেন্স। এবং আমি ওই দিন আমি নিজে দেখে এসেছি আপনার তৈরি করছে আমাদেরকে ভোটার আইডি কার্ড, এগুলি তৈরি করা খুব সহজ কাজ, কিন্তু এগুলি আমাদের যাদের ধরার কথা আমরা সেগুলি ধরছি না। তাহলে ধরছি না, ওই যে ভদ্রলোক টেলিফোনে যেটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর কথা বললেন, আমরা একটা আনহোলি অ্যাটমসফিয়ারে বাস করি, তো সেখানে আমরা মানে অসতের সাথে অসতের বন্ধুত্ব হবে, এটাই খুব স্বাভাবিক। কাজে আমরা যদি এর বাইরে না আসতে পারি
তাহলে আমার মনে হয় আমরা এই থেকে মুক্তি পাবো না। আমি একটু সালাউদ্দিন সাহেব যে প্রসঙ্গটাতে আসলেন, আমি এবং আপনার যে শুরুর বিষয়টা, ট্রান্সপোর্ট, নগর ট্রান্সপোর্টে বেহাল দশা। আমাদের বড় ট্রান্সপোর্টের সংখ্যা কমে যাচ্ছে, দিস ইজ ট্রু। আপনি পৃথিবীর অন্যান্য দেশগুলিতে দেখবেন আরবান সেক্টরের ট্রান্সপোর্টগুলির মালিক কারা চালায়। অধিকাংশ মেট্রোপলিটন কিংবা মিউনিসিপ্যাল কর্পোরেশনে তাদের মিউনিসিপ্যাল ট্রান্সপোর্ট অথরিটি আছে। ইউরোপ আমেরিকাতে মূলত গাড়িগুলি চালায়, নিয়ন্ত্রণ করে তারা, এবং কোনো কোনো ক্ষেত্রে মালিক তারা না, মালিকের কাছ থেকে তারা গাড়িগুলি নিয়ে নিচ্ছে, আপনার গাড়িগুলি আমরা চালাবো, আপনি আপনার লভ্যাংশ, তাহলে কিন্তু মালিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, মালিকের গাড়ি ওখানে যাচ্ছে। আপনি শুধু ইংল্যান্ডে দেখবেন, আপনার শুধু ন্যাশনাল এক্সপ্রেসের তাদের গাড়ির সংখ্যা 3600। একটা কোম্পানির গাড়ির সংখ্যা, এই গাড়িগুলি এই রাষ্ট্রের কাজই করছে। আচ্ছা, কতগুলি জায়গাতে আপনার মালিক ব্যক্তি মালিকানাধীন, আবার একই সাথে রাষ্ট্রীয় মালিকানাও একসাথে কাজ করছে পাশাপাশি। আমাদেরটা কিন্তু ওই মডেলই, আমাদের বিআরটিসি যেমন আছে, আমাদের ব্যক্তি মালিকানা খাতও আছে। আমরা ব্যক্তি মালিকানা খাতের কথা আমরা যখন ধরতে যাই ফারুক সাহেবকে, আমরা হয়তো অনেক কথাই বলতে পারি, আমরা সরকারি সেক্টরের দিকে কেন তাকাই না? আরো খারাপ অবস্থা। তাহলে এখন আমি একটা সময় শুনতাম যে বিআরটিসির যে গাড়িটা অকশন হচ্ছে, সেই গাড়িটা যিনি কিনে তিনি 3 বছর পরে 3টা গাড়ির মালিক হচ্ছেন, কিন্তু বিআরটিসির গাড়ি কমে যাচ্ছে। তার মানে আমাদের এই অব্যবস্থাপনাটা সরকারি খাতে যেরকম, বেসরকারি খাতেও তার চেয়ে কম না। কিন্তু তারপরেও আমি ধন্যবাদ দেবো যে বেসরকারি মালিকরা একটা প্রতিকূল অবস্থার মধ্যে তারা কিন্তু গাড়ি নিয়ে যাচ্ছেন, এগোচ্ছেন, এবং এটা আমাদের বোধহয় বিআরটিসির বাসগুলো মুক্তিপূর্ণ সব ডিপোর মধ্যে পড়ে থাকছে, এবং সেই বাসগুলোকে ট্রিপ ওই যে স্টাফ বাসের ইয়া দিয়ে সারাদিনই। এটা কিন্তু আপনার বিআরটিসি মাঝখানে কিছুটা ভালো করেছিল, একটা সময় ছিল যখন বিআরটিসি যখন আপনার মার্চেন্ডাইজ হিসেবে, এখন সব বাসই কিন্তু ওই ট্রিপে, স্টাফ বাসের ট্রিপে, বাকি সময় ওখানে খাতায় নাম আছে। আচ্ছা, হ্যাঁ, খাতায় নাম আছে মনে করেন 100টা, এর মধ্যে 25টা বাদে বাকি সবগুলো ওইখানে চলে। আচ্ছা, বেহাল দশার আরেকটা কারণ আমরা জানি যে আমাদের ঢাকা শহরে আমাদের যে পরিমাণ রাস্তা থাকা দরকার ছিল নগরের 25%, আমাদের 7 থেকে 8%। আচ্ছা, এই যদি থাকতো তাহলেও ভালো ছিল। আপনি যে কোনো একটা রাস্তার দিকে তাকিয়ে দেখেন, এই রাস্তার আপনার 35 থেকে 40% শুধু গাড়ির জন্য, আর বাকিটুকু ব্যবসা বাণিজ্য, ফুটপাত। এখন অবশ্য ফুটপাতও দখল হয়ে গেছে, ফুটপাতেও আজকাল গাড়ি চলে। মানে মূলত রাস্তার 30 থেকে 40% আমরা পাচ্ছি শুধুমাত্র গাড়ির জন্য। কাজে সেখানে দশাটা বেহাল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে, এবং বেরিয়ে আসার জন্য আমার মনে হয় না যে আমরা 5টা-10টা বৈঠক করে এটা সমাধান করতে পারবো। এবং এই সিদ্ধান্তটা বাংলাদেশের যে রাজনৈতিক ক্যারেক্টার, তাতে সিদ্ধান্তগুলি আসতে একেবারে সবার উপর থেকে। সবার উপরে তিনি যদি প্রত্যাশা করেন, তিনি যদি চান, তিনি যদি কমান্ড করেন, অনেক ঘটনাই ঘটে। শেষ পর্যায়ে আছি ভাই, উনি মোশাররফ যে কথাগুলো বলেছিলেন, আপনি হয়তো উনি শুনেনি ভাইয়া করার জন্য, এই যে অসম প্রতিযোগিতা, অস্বাস্থ্যকর বলেন, যেটাই বলেন না কেন, সামনে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়া, প্রতিদিনই দেখা যাচ্ছে যে কোনো না কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। দেখছে যে একটা বুড়ো মানুষ রাস্তা ক্রস করে যাচ্ছে, ইচ্ছা করলে আমি গাড়িটা আস্তে করে দিতে পারি, কিন্তু আমি এটা বুঝি না, আমি চালাই যাচ্ছি। এবং তারপরে দেখা যাচ্ছে ড্রাইভারগুলো দেখা যাবে একটাও কিন্তু বয়স্ক ড্রাইভার না, সবগুলো একদম একেবারে ইয়াং। দেখেন, মজাটা হচ্ছে কি, আমাদের ট্রান্সপোর্ট সেক্টরের একটা বাস্তবতা হচ্ছে যে, আমি যে কথাটা সবসময় বলি যে একটি দেশের ইকোনমির ক্ষেত্রে ট্রান্সপোর্ট সেক্টরের রোলটা কিন্তু হিউজ, এটা একটা লাইফ লাইনের মতো কাজ করে। আজকে আপনি দেশের সমগ্র ইকোনমি কিন্তু স্থিমিত হয়ে যাবে, স্থবির হয়ে যাবে যদি আপনি শুধু কমিউনিকেশনটাকে অফ করে দেন। তাহলে আপনি যেখানে যাই করছেন না কেন, সবকিছু যদি আপনি চলমান দেখতে চান, চলমান রাখতে চান, তাহলে কিন্তু ট্রান্সপোর্ট সিস্টেমকে আপনাকে রাখতে হবে। এবং একটি দেশের চেহারাও কিন্তু আপনার বোঝা যায় সেই দেশের ট্রান্সপোর্ট সিস্টেমকে দিয়ে। কিন্তু 45টি বছর পেরিয়ে গেল এই ট্রান্সপোর্ট সেক্টরকে অর্গানাইজ করার জন্য, যখন যে সরকারগুলোই ছিল তারা খুব একটু বেশি মনোযোগ যে দিয়েছে, এটা কিন্তু ঠিক আমরা তা দেখতে পাই না। তাহলে কিন্তু আজকে এই 45 বছরে কিন্তু আমাদের যে গণপরিবহন, সেটা কিন্তু আজকে দাঁড়িয়ে যাওয়ার কথা। কেন আজকে 45 বছর পর আমরা আজকে এই নিয়ে এখনো বলছি যে এখন করতে হবে, অবকাঠামো নেই, এই যে বিভিন্ন কথাগুলো বলছি, এগুলো তো আসলে বেসিক নিড। সুতরাং আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দেই। এই একটু আগে অনেকে আলোচনার মধ্যে বলল যে সারা রাস্তায় দিয়ে তারা লোক তুলছে। দেখেন, এটা বন্ধ করা কিন্তু খুব ডিফিকাল্ট না। পৃথিবীর প্রত্যেকটি দেশে যেখানে আপনি দেখবেন আরবান ট্রান্সপোর্ট, কোনোদিন কোনো আরবান ট্রান্সপোর্ট শুধু দরজা খোলা রেখে চলতে পারে না। প্রত্যেকটি আরবান ট্রান্সপোর্টের বৈশিষ্ট্যই হলো সেই আরবান ট্রান্সপোর্টের ডোরটি হবে হাইড্রোলিক ডোর। সে স্টপেজে যাবে, তার ডোরটা খুলে দেবে,
যাত্রী নামবে, উঠবে এবং স্টার্ট করবার আগে তাকে ডোর আগে বন্ধ করতে হবে। ডোর বন্ধ করে তারপরে সে রওনা হবে। দেখেন, এটা তো একটা জাস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন, অ্যান্ড ট্রাফিক ডিপার্টমেন্ট জাস্ট যদি ইমপ্লিমেন্ট করে, তাহলে এই যে সারা রাস্তায় যে সে লোক তুলছে আর নামাচ্ছে, এটা তো হবে। আমরা কিন্তু এটা বন্ধ করতে পারি। এখন মজাটা হচ্ছে কি, যে ছোট ছোট জিনিস, বাট এর যে ইম্প্যাক্ট এটা কিন্তু অনেক বড়। আমরা কি আসলে সত্যি চাই যে ঢাকাকে সাজাতে? একদম এটা শেষ প্রথম পর্যায়ে যদি বলেন তাহলে কি বলবেন? তাহলে আমি বলবো যে আমাদের যারা আমরা আছি এর সাথে রিলেটেড, আমাদের ওনার্স, আমাদের গভর্নমেন্টের যারা নীতি নির্ধারক, আমাদের যারা আইন প্রয়োগকারী সংস্থা, আমাদের সবাই মনে একটা ভাবনার সময় এসছে যে আসলে কি আমরা শহরটাকে সুন্দর করতে চাই, বাসযোগ্য করতে চাই, আমরা একটা সুন্দর ট্রান্সপোর্ট সিস্টেম চাই। যদি চাই তাহলে আমাদেরকে সত্যিকার অর্থে আমরা অতীতে যে যাই করেছি না করেছি সেখান থেকে বেরিয়ে এসে আমাদের একটু দিল খোলাভাবে এই মানুষগুলোকে নিয়ে একটা সুন্দর শহরে বসবাস করার জন্য কাজ করতে হবে। তাহলে আমি বিলিভ করি স্টিল আমরা এই শহরকে সুন্দর একটি বাসযোগ্য শহর বানাতে পারবো। আশা করি আপনার কথার জন্য ঠিক হয় সামনের you. দিনগুলোতে। আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।